প্রিয় দর্শক, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। আপনাদের সাথে আছি আমি মাকসুদুন নবী। আমাদের আজকের আলোচনার বিষয় 11 দলীয় জোট সমাচার। গত কয়েকদিনের রাজনীতি কেন্দ্রীভূত হচ্ছে যে আলোচনায় 11 দল আসলে হচ্ছে নাকি হচ্ছে না। আমরা যা দেখলাম, একদিকে 253 আসনে সমঝোতার ঘোষণা দিল জামাত ইসলামী, অন্যদিকে তার পরদিন এই জোটে না থাকার ঘোষণা দিল ইসলামী আন্দোলন। কি হচ্ছে এই নিয়ে আমরা বিশ্লেষণ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন ডক্টর দিদারুল ইসলাম মানিক, তিনি শিক্ষক, সেন্ট্রাল মেক্সিকো কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র। আপনাকে স্বাগত এই আলোচনায়। আমাদের সঙ্গে আরও যুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই মাওলানা শেখ ফজলি বারী মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আমরা আলোচনাটা শুরু করতে চাই ডক্টর দিদারুল ইসলাম মানিক আপনার সঙ্গে। আপনি গত কয়েকদিনের ঘটনা পরম্পরা দেখেছেন। তারেক রহমান দেশে আসার পরে আলোচনা কিন্তু রাজনীতির আলোচনা এবং বিশ্লেষণ তাকে ঘিরেই হচ্ছে, কিন্তু হঠাৎ করে গত কয়েকদিনে জামায়াত সহ যে 11 দলীয় জোট, সেটিকে ঘিরে আবার আলোচনা এক ধরনের টার্ন নিয়েছে। এই জোটটা শেষ পর্যন্ত হচ্ছে কিনা, এই জোটের প্রধান দুই যে দল ইসলামী আন্দোলন এবং জামায়াত ইসলামী, এবং পরবর্তীতে এখানে যুক্ত হলো এনসিপি, শেষ পর্যন্ত এই জোটটা এখন পর্যন্ত হলো না, যার নাম দেওয়া হয়েছিল 11 দলীয় নির্বাচনী ঐক্য। আপনি এটাকে কিভাবে দেখছেন? জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন কখনো আকিদাগত দিক থেকে তাদের যে রাজনৈতিক কৌশল কিংবা দর্শন কখনোই মিল ছিল না, হঠাৎ করে একটা প্ল্যাটফর্মে আসলো এবং টিকলোও না। ধন্যবাদ। তো যে আউটকাম আমরা দেখতেছি, এটা অনেকটা প্রেডিক্টেড ছিল। আসলে আমি বলবো ফার্স্ট অফ অল যে এটা অনেকটা প্রেডিক্টেড আউটকাম। আর জোটটা হয়েছে, আমি যেটা বলবো সেটা হচ্ছে জুলাই পরবর্তী যে একটা রাজনৈতিক আপনার ভ্যাকুয়াম তৈরি হয়েছিল। তো তখন বিএনপির অ্যাগেনস্টে একটা মোর্চা দরকার, এবং ইসলামপন্থী যারা রাজনীতি করেন তারা মনে করলেন যে সবাই যদি এক হয়ে যদি এক ঐক্য করে, তাহলে এটা হচ্ছে আপনার বেটারমেন্টের জন্য, যে পলিটিক্যালি এবং হচ্ছে যে মানসিকতা চিন্তা করে যে এটা সব ভোটগুলো একসাথে পড়বে, এক বাক্সে পড়বে, এটা একটা পজিটিভ আউটকাম হতে পারে। তো এখানে চরমোনাই তারা দাবি করে যে ইসলামী শাসনতন্ত্র, যে তারা হলো এটা ইনিশিয়েট করছেন, তারা শুরু করছেন এবং তারাই হচ্ছে অন্যদেরকে আহ্বান করছেন। তো যতটুকু আপনার পানি গড়িয়েছে বিভিন্ন জায়গায়, আমরা দেখেছি যে অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে চরমোনাই তাদের পক্ষ থেকে এলিগেশন বেশি। এলিগেশনের মধ্যে হচ্ছে যে তারা ডিজার্ভ করে মোর দেন 100 সিটস, তাদেরকে দেওয়া হচ্ছে না। তারপরে আরও যেটা হচ্ছে, এটা খুব কতটুকু অথেন্টিক সে যায় না, যে কে প্রেসিডেন্ট হবে, কে হচ্ছে প্রধানমন্ত্রী হবে, এটা নিয়ে একটা রিটেন তাদের দরকার ছিল, ডকুমেন্টেড একটা যে আমরা যদি ইলেক্টেড হই যে আমাদের এটা দরকার। তো জামাত থেকে যেটা বলা হয়েছিল যে না, এখন যেহেতু আমরা তো আউটকাম জানি না ইলেকশনের, তো অতএব হচ্ছে আমরা কীভাবে এটা এখনই এনশিওর করবো যে কে প্রেসিডেন্ট, কে হচ্ছে প্রাইম মিনিস্টার হবে। তো এই ধরনের প্রচুর জিনিস আছে যেগুলো আপনার, আমি বলবো যে ফ্যাক্টর একটা বড় একটা ব্যাপার হতে পারে। আপনি উল্লেখ করছেন ইতোমধ্যে যে তাদের যে আকিগত বিষয়, আপনি দেখবেন তাদের যে, আমি এটা ফ্রেম করব দর্শকদের জন্য, যে পলিটিক্যাল আইডিওলজি তাদের, যে আপনি যদিও দুইটা গ্রুপ আপনার ইসলামপন্থী রাজনীতি করে, কিন্তু তাদের ফান্ডামেন্টাল আপনার ডিফারেন্স আছে দেখবেন। এবং আমি খুব ক্লিয়ারলি মনে করতে পারি যে এই জোট হওয়ার আগেও এটা হলে অন অ্যান্ড অফ জামাতকে কিন্তু তারা কিন্তু প্রায় বলতো যে তারা হচ্ছে কি, তারা ইসলামী দল না, ইভেন কাফেরও বলতো অনেকে। আমি 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 নিজে সাক্ষী, অনেক তাদের মুরিদ, তাদের তো তাদের কিন্তু ওরিয়েন্টেশন এইভাবে যে একটা আপনার কনফ্লিক্ট, শুধু আমি বলবো যে তাদের যে মুরিদ না, কিন্তু ইভেন তাদের যে আপনার স্টেক হোল্ডার এই পার্টির যে কি পার্সন যারা আছেন, তারা কিন্তু প্রচুর আপনার এরকম জামাত বিরোধী কথা বলে আসেন শুরু থেকে। সো এটা একটা হিস্টোরিক্যাল লেগাসি আছে। তো এই যে এই জোটটা টিকবে না। এবং আপনি যদি দেখবেন তাদের যে মুখপাত্র যিনি রেগুলার কথা বলেন, তাদের নায়েবে আমির সহ আরও যারা আছে, তো তাদের হচ্ছে মানে পলিটিক্যাল পার্টি থেকে যে ধরনের আচরণ আসে, আলোচনায় আসবো আমরা, যার জন্য অপেক্ষা করছিলাম। আমাদের আরেকজন অতিথি মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনাকে স্বাগত আমাদের ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠে। এই অনুষ্ঠানে আমাদের সঙ্গে আরেকজন অতিথি, তিনি কথা বলছিলেন ডক্টর দিদারুল ইসলাম মানিক, তিনি শিক্ষক, সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র। আপনার কাছে আসবো, আপনি নিশ্চয়ই শুনছিলেন তার কথাগুলো, এবং আমি এক ধরনের মাথা নাড়ানোর ভঙ্গিও খেয়াল করছিলাম। আপনার কাছে একে একে অনেকগুলো প্রশ্ন উত্তর আমাদের জানবার আছে, যেখানে আপনি ছিলেন।
আচ্ছা, তো তো এই জন্য যেটা হচ্ছে আপনি দেখবেন যে যদি লাস্ট মানে কয়েক সপ্তাহ দেখেন আপনি যে কিভাবে এটা হচ্ছে মানে ইট ওয়াজ টু পলিটিক্যাল ড্রামাটিক। তারা কিন্তু অনেকটা এরকম প্রেডিক্ট ছিলাম, শুরুতেই বলছি যে তারা হয়তো কোনো একটা সিন ক্রিয়েট করবে এবং সিন ক্রিয়েট হয়েছে। কিন্তু আপনি দেখেন যে তারা যদি ডিজার্ভ করে 100 সিটস, এটা তো কোনো বেজ নেই আসলে, সে বেজলেস আপনার ক্লেম যে আমি 100 সিটস দিয়ে আমি কোথায় ভোট করবো আসলে। আপনার তো কোনো এটা হিস্টোরিক্যাল এরকম কোনো ডকুমেন্টেশন নাই যে আপনি হচ্ছে এতটা সিট নিয়ে ইলেকশন করে এতটা ইলেক্টেড হয়েছেন। আর সেকেন্ড যে আমার যে আপনার আর্গুমেন্ট যেটা, সেটা হচ্ছে যে আপনি একটা সমাবেশ করে 5 লাখ মানুষকে একসাথে করতে পারেন, কিন্তু এটা রিফ্লেক্ট করে না, ইট ডাজন্ট সে যে আপনার হচ্ছে সারা বাংলাদেশে এরকম করে ভোটার এরা। মানে আপনি হ্যাঁ, বলতে চাইছেন যে যে পরিমাণ যে সংখ্যায় সিট চাচ্ছে ইসলামী আন্দোলন, ওই পরিমাণ তাদের এখনো মাঠের না না, এটা সমর্থন এটা বা এটা ভোটার এটা তৈরি কোনো- হয়নি। এটা এটা ভ্যালিড পয়েন্ট না, এবং এটার কোনো ধরনের গ্রাউন্ড নাই। তো আমি বলবো জামাত, না আমি শেষ করি, আমি বলবো জামাত যেটা তাদেরকে যেটা অফার করছে এটা হচ্ছে ফেয়ার এনাফ, এবং এটা তারা অ্যাকচুয়ালি ডিজার্ভ করে না। তারা, আমি বলবো যে চরমোনাইর যতটুকু আপনি যদি তাদেরকে পলিটিক্যাল অ্যানালাইসিস করেন, তাদের আপনার সব ধরনের ক্যাপিটালকে যদি একসাথে করেন, তারা হচ্ছে 20টার আসনের বেশি কোনোভাবেই তারা আসলে করতে পারে না। সো এটা নিয়ে তারা হচ্ছে মানে যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করছে, আমার মনে হয়েছে যে এটা টু মাস, এবং তাদের যে 4D+ যে আপনার সিট দেওয়া হয়েছে, এটা আমি বলবো যে জোটের পক্ষ থেকে উদারতা দেখানো জি, হয়েছে, কিন্তু আসবো আমরা, আরো অনেক কিছু জানার আছে। মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনি শুনছিলেন তার কথা। আপনার কাছে যেটি জানতে চাই প্রথমে, আপনাদের দলের পক্ষ থেকে ব্রিফিং করে পরিষ্কারভাবে জানানো হয়েছে কি কি কারণে এই জোটে তারা থাকছেন না। যেই কথাটা নিয়ে রাজনীতিতে বেশি আলোচনা চলছে যে আসন ভাগাভাগি, সেটি আগে আপনার কাছে জানতে চাই যে আসলে ঠিক আপনারা জামায়াতের কাছে কতটি আসন চেয়েছিলেন, কতটি তারা দিতে চেয়েছিল, এবং এর বাইরে আপনাদের দাবির জায়গাগুলো কি ছিল? অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং যিনি সহ আলোচক, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ জানিয়ে আমি শুরু করছি। তো আমি আসলে কোন জায়গা থেকে শুরু করব, আমি যে কথাগুলো শুনছিলাম এগুলি পরে বলি। আপনি আমার প্রশ্ন থেকে আমি শুরু করেন যে করি, ঠিক কতটি আসন চেয়েছিলেন, কতটি পেয়েছেন, আসলে আটকে গেল কোন জায়গায়? না, আটকে যাওয়ার যে বিষয়টা, আমি আপনাকে একটা উদাহরণ দিই। ধরেন উত্তরা থেকে একটা বাস একজনে ড্রাইভ করছে, সে বলছে যে আমরা বাইতুল মোকাররমে গিয়ে জুমার নামাজ পড়ব। তো চালক প্রথমে ঘোষণা করলেন চালকের পক্ষ থেকে, বা চালক ঘোষণা করলো যে আমরা একটা গাড়ি নিয়ে বাইতুল মোকাররমে গিয়ে জুমা পড়ব। এই কথা শুনে কিছু মানুষ বলল হ্যাঁ আমরাও যাব, ঠিক আছে ওঠেন। সকলে মিলে আমরা রওনা হয়েছি। রওনা হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে রাস্তা কিন্তু আমরা বাড্ডা রোডটা ধরেছি। কিছু লোক এসে বলছে না আমরা আগে বাইতুল মোকাররমে যাব না, বাইতুল মোকাররমের দরকার নেই, আমরা যাব হলো সংসদ ভবনে যাব। এই কথা বলে কিছু লোক, যে ঠিক আছে আপনি যদি ওদিকে যাবেন তো আপনারা নেমে যান, নেমে গিয়ে লিঙ্ক রোড দিয়ে কিংবা অন্য কুড়িল বিশ্ব রোড দিয়ে আপনি চলে যান, যেতেই পারেন। তো ফলে হলো কি কিছু লোক নেমে ওদিক থেকে চলে গেল। তো আর বাসের ড্রাইভার যিনি, তিনি চিন্তা করলেন যে ঠিক আছে আমি বাইতুল মোকাররমে জুমা পড়ি, এরপরে যদি সংসদে যাই তো আমি যাব। তা আসলে আমাদের যে এই সমঝোতাটা ছিল এরকম। ইসলামী আন্দোলন বাংলাদেশের যিনি আমির, আপনি লক্ষ্য করেছেন ওনার প্রথম যে বক্তব্যগুলো আপনি খেয়াল করেন, সেই বক্তব্যগুলোতে উনি কিন্তু স্পষ্টতই বলেছেন যে আমরা ইসলাম, একটা সুযোগ এসেছে আমাদের, আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করি দীর্ঘদিন যাবৎ, তো এখন একটা সুযোগ এসেছে, এই সময় মানুষ একটা পরিবর্তনও চায়, আমরা অনেক কিছু দেখেছি। তো এখন আমরা আগামী দিনে ইসলামের পক্ষের একটা বক্স আমরা পাঠাইতে চাই। আমাদের আমির খুব সরল সহজ ভাষায় এটা বলেছেন। তো তাহলে বেসিকটা জায়গাটা হলো, কিন্তু আমাদের এই সমঝোতার বেসিক জায়গা হলো যে আমরা ইসলামের একটা বক্স পাঠাইতে চাই। তার মানে হলো আমরা চেয়েছিলাম, আসলে আমাদের দল থেকেও আমরা চেয়েছি যে যারা আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই, আমরা জানি মানুষের কল্যাণের এবং মুক্তির একমাত্র পথই হলো ইসলাম, যেখানে অন্য ধর্মাবলম্বী সকল মানুষের যেখানে অধিকার প্রতিষ্ঠা আমরা মানে এটি তো আমাদের সময়ের একটা গণ্ডি আছে, এই আলোচনায় খুব দীর্ঘ আলোচনা আমরা করতে পারবো না। আপনি যদি টু দি পয়েন্ট প্রশ্নের আনসারগুলো দেন তাহলে হয়তো আপনাদের যারা আপনাদেরকে পছন্দ করে কিংবা দর্শক, তারা অনেক প্রশ্নের উত্তর পাবে, বা যারা পছন্দ করে না তারাও। তো আমাদের যেই টার্গেটটা ছিল, আমরা যেটা দেখলাম যে আসলে আমরা যাদেরকে নিয়ে চলতে চেয়েছি, প্রথমেই অন্যান্য ইসলামী ঘরানার যারা ছিল, এরপরে জামাত যুক্ত হয়েছে,
আমরা দেখলাম যে ওনারা পরবর্তীতে এসে তাদের মূল টার্গেটটা ইসলাম না, তাদের মূল টার্গেটটা হলো ওই যে আমি বাসের উদাহরণ দিলাম, সংসদ এটা ভবন। কবে এসে মনে হলো? এটা আমাদের কিন্তু বাইরে মানে ধারাবাহিকভাবে এটা মনে হচ্ছিল। কিছুদিন যেতে না যেতেই আমরা দেখলাম জামাতের অ্যাটিটিউড, জামাতের বক্তব্য এগুলিতে কিন্তু আমাদের আসছে। আপনি দেখেছেন গত রোজার সময় রোজা পূজা একত্র করে ফেলা এবং তাদের বিভিন্ন কথাবার্তা, কিন্তু এটা আস্তে 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 এগুলো তো আগে থেকে জানা ছিল। জামাতের সঙ্গে আপনাদের যে না, আকিদাগত বিষয় আমি আসছি। কিংবা জামাতের যে কর্মপন্থা, আপনাদের কর্মপন্থা আলাদা। আপনাদের এই অভিযোগের পরে ডাক্তার শফিকুর রহমান তার ফেসবুক পেজে একটা ক্লারিফিকেশন দিয়েছেন যে অভিযোগটা করা হয়েছে যে ইসলামী শরিয়া আইন বাস্তবায়ন করবে না জামাত, খ্রিস্টান ধর্মাবলম্বীদের একটা অংশের সঙ্গে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর সেটি ভুল ব্যাখ্যা হয়েছে বলে তিনি দাবি করেছেন। তো কথা হচ্ছে যে এই যে আদর্শগত যে অমিল, এগুলো তো আগে থেকেই। আমি সেটাই বলছি, আমাদের আদর্শগত যেটা ভিন্ন, যেটা ভাইও বললেন আকিদাগত, আমরা সেটাতে এখন ওটাকে আমরা মেনে নিয়েই কিন্তু আমরা মেনে নিয়ে মানে তাদেরটা তাদের কাছে থাক, আমরা একত্রিতভাবে এদেশে ইসলাম প্রতিষ্ঠার যে টার্গেট, কারণ জামাত ইসলামও বলতো যে আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, আমরাও চাই যে কোরআন সুন্নাহর আইন চাই, আমরাও বলেছি, আমরা এই জায়গাটাকে ধরেই আমরা এগোচ্ছিলাম। কিন্তু আমরা তাদের কর্মতৎপরতা, তাদের কার্যক্রম এগুলোতে আমরা কিছুদিন যেতে না যেতে আমরা দেখছি তারা এগুলি, আমি শেষ করে দিচ্ছি আর একটু পরি, তারা কিন্তু এটার থেকে সরে গিয়েছে। এরপরে আমরা লাস্টলি দেখলাম যে আমাদের কথা ছিল ইসলামী দলগুলোকে নিয়ে আমরা এগোবো, পরে দেখলাম যে তারা ইসলামী দলগুলোর বাহিরেও যারা কখনোই ইসলামী শাসন ব্যবস্থা চায় না এদেরকেও তারা ইনক্লুড করলো আমাদের সাথে কোনো ধরনের আলোচনা ব্যতি রেখেই। তারপর তখন আমরা দেখলাম যে না, তাহলে আমাদের যে মূল লক্ষ্যটা ছিল আমাদের এই সমঝোতার মধ্যে, সেই লক্ষ্যের দিকে আমরা নিয়ে আমরা লক্ষ্যচ্যুত হয়ে গেছি। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা চিন্তা করছিলাম যে আমরা এই জোটে আমাদের থাকাটা সমীচীন হবে না। আমরা তো যদি ভোটের রাজনীতি করি, আমরা যদি ক্ষমতার একটা রাজনীতি পয়েন্ট করি, ক্লিয়ার আমাদের যে কিন্তু জামাত ইসলাম, সম্ভব ছিল। আপনি বলতে চাইছেন যে ইসলাম কায়েম করতে চায় না, অথচ আপনাদের উদ্দেশ্য ছিল ইসলাম কায়েম করা। ওকে, একটা পয়েন্ট পাওয়া গেল। আজকের এই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে যে তাদের একটা জায়গায় ইগোতে বা আত্মসম্মানে লেগেছে যে জামাতকে এক ধরনের ছোট, ইসলামী আন্দোলনকে ছোট দল হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছে বিভিন্ন জরিপের কথা সামনে নিয়ে এসে। তো আসলে এইটিতে একটি পয়েন্ট, শুধু কি একটি পয়েন্ট? আমি যেটি জানতে চাইছি যে আসন ভাগাভাগি নিয়ে আপনাদের মিলল না কোথায়? কতটি চেয়েছিলেন আপনারা, কতটি পাচ্ছিলেন, কোথায় আটকে আমি গেল? সেটা বলছি, কিন্তু মূল জায়গাটা যদি আমি লক্ষ্যচ্যুত Address, হয়ে যাই মূল জায়গাটা। তাহলে কিন্তু হবে না। সেজন্য এটা হচ্ছে বেসিক। এরপরে আমি আসার পরেও ভাইও যেটা বলতেছিলেন যে প্রেসিডেন্ট কে হবে, প্রধানমন্ত্রী কে হবে, এটা নাকি আমরা জানতে চেয়েছি। এই ধরনের কোনো প্রস্তাব ছিল? টোটালি ফেক। আমি একদম গণমাধ্যমে দায়িত্ব নিয়ে বলছি, আমি আজ যুগ্ম মহাসচিব হিসাবে, জয়েন্ট সেক্রেটারি হিসাবে, টোটালি ফেক। এই আলোচনাটা বাজারে চাউর হলো কিভাবে? এটা তো চাউর হয়েছে আপনার কারা করে, আমরা তো দেখি কিভাবে চাউর করছে বিভিন্ন মিডিয়াতে, পেইড ভার্সনে হয়, নন পেইডে হয়, নানানভাবেই হয়। আচ্ছা, আমি তবে আপনার আমি কাছে একেবারে এখনো- দায়িত্ব নিয়ে বললাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই এই কথা বলেনি কে প্রধানমন্ত্রী হবে, কে এটা হবে সেটা হবে, এগুলো আমাদের কখনোই ইসলামী আন্দোলন বলেনি। জি, কেউ আমি normal আপনার কোনো কাছে proof এখনো দিতে আমার পারবে না। প্রশ্নের উত্তরটা পাইনি যে আসন আচ্ছা, ভাগাভাগি নিয়ে আচ্ছা, কি আসুন, আসবো আমি আসুন। আপনার কাছে। আপনি উত্তরটা নিশ্চয়ই ভাবতে থাকুন, আমি আপনার কাছে আসবো। আচ্ছা, এখানে- ডক্টর দিলদারুল আলম, ইন্টারেস্টিং পয়েন্ট সেটা জি। হচ্ছে উনি 10 মিনিট কথা বলেছেন এবং আপনি খুব একটা স্ট্রেট কাট কোয়েশ্চেন করছেন তাকে যে কত আসনের নেগোসিয়েশন ছিল, তো উনি কিন্তু এটা বলেননি। কিন্তু এই যে এই ধরনের বলবো, আমি প্রস্তুত, সময় আপনি থাকলে বলবেন, আমি আচ্ছা। কথা বলি না, আমি এখনই আচ্ছা, আমাকে- উনি বলবেন, আমাকে আরো বলবেন। চলবে, অনেকক্ষণ হ্যাঁ, চলবে। আপনি দেখেন এই ট্রেনটা কিন্তু তাদের একেবারে সর্বোচ্চ পর্যায়ে। আপনি দেখেন আমি যতটুকু তাদের যে সর্বোচ্চ নেতা মনে হয় ফয়জুল করিম, নায়েব আমির, রেজাউল করিম, তো ওনারা যখনই কেউ কোয়েশ্চেন করে, লিডিং কোয়েশ্চেন করেন, যে প্রবলেমটা খুব ফান্ডামেন্টাল প্রবলেম, কিন্তু আপনি আইডেন্টিফাই করতে হবে যে পার্টি হিসেবে, এটা আমার সাজেশন। আপনার groundটা শুনলেন তো? ground না শুনলে তো হবে। তো ফলে হচ্ছে এইটা একটা প্রবলেম। কিন্তু আপনি হচ্ছে কনভারসেশনটা কিন্তু দেখেন কত আসনে আপনি নেগোসিয়েশন করছেন, এই কোয়েশ্চেনের আনসার তারা ডিরেক্ট বলেন। আপনি যদি কোয়েশ্চেন করেন দেখবেন যে তাদের যত মুখপাত্র আছে তারা আচ্ছা, তার আপনার অ্যানসারটা কাছে এরকম। আমার মনে হয় তারা বলে যে আমরা কেন আসন ডিমান্ড করব, আমরা তো আসন বিলি করব, ব্যাপারটা এরকম। তো এই যে এই ধরনের কনভারসেশন করে তো আপনি কোনো পলিটিক্যাল নেগোসিয়েশন করতে পারবেন না। যে আপনি আপনাকে- হ্যাঁ। 30 সেকেন্ডে একটু ছোট্ট করে উত্তর দিলে আমরা একটা বিরতি নিব। সেটি হচ্ছে উনি যেটি প্রথম পয়েন্ট তুলেছেন যে জামাত বলে ইসলাম আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই। জামাত এখন আল্লাহর আইন চায় না, একটা সাধারণ পদ্ধতিতে তারা যাচ্ছে। আপনি এটাকে কি মনে করছেন? আমি বলবো যে
আমি এটা পজিটিভলি দেখি, কারণ আমি আমার যে এক্সপিরিয়েন্স আসলে বাংলাদেশে যে ফান্ডামেন্টাল প্রবলেমগুলো, আপনাকে হচ্ছে মানুষের আগে প্রবলেমগুলো সলভ করতে হবে। এই যে আমরা আইডিওলজির কথা বলি, আল্লাহর আইনের কথা বলি, দ্যাটস পারফেক্টলি ফাইন, কিন্তু আপনাকে তো অ্যাড্রেস করতে হবে যে মানুষের প্রবলেমগুলো কোথায়। আমি তো রাস্তায় বের হলে 3 ঘন্টা জ্যামে আটকে থাকি, আমার স্বাস্থ্য নাই, আমার খাবার নাই, আমার শিক্ষা নাই, আমার কর্মসংস্থান নাই। মানুষ কিন্তু আসলে দিন শেষে এগুলো চাবে। সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বুঝে না আসলে শরিয়া আইন কি, তারপর আইডিওলজি জামাতের কি, চরমনের কি। শরিয়া আইন দিয়ে কি মৌলিক তো প্রবলেমগুলো সলভ করা আমি যাবে বলবো না? যে এগুলো হলো স্টেপ বাই স্টেপ প্রসেস। আপনার শরিয়া আইন, আপনি কি চিন্তা করেন বাংলাদেশের মতো একটা দেশ 55 বছর একটা ট্রেন্ডে চলছে, আর আপনি ক্ষমতায় আসলেন হুট করে সব চেঞ্জ করে দিবেন? এটা তো কোনো পলিটিক্যাল সিস্টেম না। আপনাকে হলো স্টেপ বাই স্টেপ প্রসেস। ইভেন আমি বলবো যে যদি প্রফেসর আল্লাহ ইসলামের যদি আপনি ইয়েটা দেখেন, তার লেগাসিটা দেখেন, উনি কি করছেন আসলে, ওনার তো ধাপ ছিল, মানুষকে দাওয়াত দিয়েছেন, রেকটিফাই করছেন, অর্গানাইজ করছেন, ট্রেন করছেন, এরপরে সোশ্যাল মুভমেন্টের দিকে গেছেন। তো আপনি সোসাইটিতে কোনো আপনার ইয়ে নাই, সাধারণ মানুষ তো এখনও, আমি বলবো, আমি তো জার্নালিজম করছি বাংলাদেশে আপনার 2006 থেকে 13 পর্যন্ত, আপনি এখনও মিডল ক্লাস মানুষ হচ্ছে দারিদ্র মানুষ দিলে ভয় পায়। কারণ কি, আমাদের হয়তো মিডিয়াও এটা কন্ট্রিবিউশন আছে, তারা এভাবে যারা হলো আপনার ধার্মিক বা ইসলামিক পলিটিক্যাল পার্টির লিডার, তাদেরকে এই ফ্রেমিংটা করছে যে তারা আসলে এইরকম নেগেটিভ পোর্ট্রেয়াল। তো আপনার এত নেগেটিভিটির মধ্যে আপনাকে তো প্রচুর আপনার গ্রাউন্ড ওয়ার্ক করতে হবে আগে, তাই না? এগুলো আপনি বাদ দিয়ে হচ্ছে আমি আমরা যদি আপনার কাছে আসবো, সরিয়া বলি, আপনাদের দুজনের তাহলে কাছে তো ওয়ার্ক করবে আলোচনায় না আসবো। আসলে। ছোট্ট একটা বিরতি নেওয়ার সময় হলো। দর্শক, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ, সঙ্গেই থাকবেন। স্বাগত আরেকবার, আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি 11 দলীয় জোট সমাচার প্রসঙ্গে। এই আলোচনায় আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলন, এবং আমাদের সঙ্গে আরও আছেন ডক্টর দিদারুল ইসলাম মানিক, শিক্ষক, সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র। আপনার কাছে আবারও আসি মাওলানা শেখ ফজলে বারী মাসুদ, আপনি যদি এবার স্পেসিফিক উত্তর দেন তাহলে আমাদের আলোচনা চালিয়ে নিতে সুবিধা হবে। 5 আগস্ট পরবর্তী রাজনীতিতে দেখা গেল জামাত এর আগে 15 বছর তেমনভাবে প্রকাশ্যে পলিটিক্স করতে পারেনি বা সুযোগ পায়নি, যেটি বলেন না কেন। এই সময়টাকে কাজে লাগিয়ে দেখা গেল তাদের যে ছাত্র সংগঠন 5টি বিশ্ববিদ্যালয় থেকে তারা তাদের আশানুরূপ ফল তুলে এনেছে। ফলে জামাত এটিকে পোট্রে করে বলবার চেষ্টা করেছে যে তাদের জনসমর্থন বেড়েছে, সেই জন্য তারা মনে করছে এটা একটা রুট লেভেলও তাদের জনসমর্থন বেড়েছে। আপনাদের আত্মবিশ্বাসের জায়গাটা কি, যে কারণে হয়তো শতাধিক আসন আপনারা পেতে চান বলে আলোচনাটা হচ্ছে, যে কি কারণে আপনাদের জনসমর্থন বেড়েছে? আসলে আপনি আগেও বলেছেন টু দ্য পয়েন্ট বলা দরকার। তো আমি যেহেতু একটু পরে এসেছি, এই জন্য আমি গ্রাউন্ডটা বলার জন্য আমি কথাগুলি বলেছি। অবশ্যই টু দ্য পয়েন্ট বলবো। যেটা আপনি বললেন যে আমাদের আত্মবিশ্বাসের জায়গাটা কোন জায়গায়, আপনি দেখেছেন যে বাংলাদেশে বিগত সময় নির্বাচন হয়নি, 2008-এর পরে আর নির্বাচন হয়নি। তো এরপরে নির্বাচন হয়নি, ফলে আপনি আমাদের ভোটের যে ভোট ব্যাংক, এটা আপনি অ্যানালাইসিস করবেন কিভাবে? আমাদের কাছে তো কারো কাছেই এটা সঠিক কোনো অ্যানালাইসিস করার মতো ডেটা নেই আমাদের কাছে। এক, সেকেন্ড বিষয় হলো যে এর পরেও আমরা কেন কনফিডেন্স আমাদের মধ্যে তৈরি হয়েছে, সেটা হলো যে এর পরে যে নির্বাচনগুলো টুকটাক যা হয়েছে, এছাড়াও আমরা বিগত যে ইউনিয়ন কাউন্সিল নির্বাচনগুলো করেছি সারা দেশে, আপনি দেখেছেন এই নির্বাচনেও কিন্তু আমাদের ভোটের ডাটা যদি আপনি দেখেন, সেখানেও কিন্তু আমরা যেটা দেখলাম ইউনিয়ন এবং পৌরসভা নির্বাচনে আমাদের মিনিমাম 12 থেকে 15% নির্বাচন ভোট আমাদের কালেক্ট হয়েছে ওই সময়। যদিও সেখানে আমাদের সব জায়গায় আমরা প্রার্থী দিতে পারিনি, তারপরে ভোট ডাকাতি হয়েছে, যা হওয়ার সবই হয়েছে। এরপরেও কিন্তু আমাদের অনেক প্রার্থীকে বসিয়ে দেওয়া হয়েছে, অনেক হামলা মামলা হয়েছে, এরপরেও এখানে ডাটা আছে। 2, তৃতীয়ত হলো আপনারা দেখেছেন অন্যান্য সব রাজনৈতিক দলের বিগত সময়ে আমরা দেখেছি অনেক রাজনৈতিক দলের অ্যানালাইসিস করেন, ভোট কিন্তু কমেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের 2008 সাল থেকে বা তার আগ থেকেই আপনি দেখবেন বিগত যে কোনো একটা ভোটের চাইতে পরবর্তী ভোটে কিন্তু নির্বাচনে আমাদের ভোট কিন্তু বেড়েছে। এই বাড়াটা আসলে কতটা আসনের জন্য বেড়েছে, কি মনে করেন কতটা আসলে আপনারা জয়লাভ করতে পারবেন বলে আত্মবিশ্বাস বেড়েছে? এখন প্রশ্ন হলো যে আমরা যদিও এটাকে আলোচনা আনতে চাই না যে কতগুলি আসন আমাদের প্রত্যাশা থাকে না, একটা অ্যাজাম্পশন থাকে, আপনার জরিপ থাকে, ফিল্ড রিভিউ থাকে, নালে আমরা পলিটিক্স সেখানে আমরা মনে করি যে আপনারা বিভাগীয় সমাবেশগুলো দেখেছেন, সেখানে কিন্তু জামাতও সারা দেশ থেকে তাদের এই বিভাগীয় সমাবেশ উপস্থিতির চেষ্টা করেছে, ইসলামী আন্দোলনও করেছে, সবাই করে, বিএনপিও সবাই থেকে লোকের আমরা জাতীয় মহাসমাবেশের কথা বলছি না, তাতে কি মিন করে আসলে? আমাদের যে 7টা বিভাগে যে সমাবেশগুলো হলো সেখানকার উপস্থিতিও দেখেন, এবং আমাদের সংগঠন সম্পর্কে আমরা জানি
যেটা অন্যরা হয়তো জানবেন কি না। জানেন কতটা আমাদের স্পেকুলেশন আছে তৃণমূলে যে আমাদের এই যে আপনারা এখন 257 কত 200 বোধহয় 63 68 আসনে আপনারা নির্বাচন করবেন এককভাবে, এটি যদি হয় আপনারা কতটা আসন পেতে পারেন বলে ধারণা আমরা আশা তো করি আমরা ভালো আসন পাবো। আমি আগের প্রশ্নের জায়গাটাতে থাকি, জি। তো যেটা বলছিলাম এই সব কিছুকে মিলিয়ে এবং আমাদের তৃণমূল পর্যায়ের সংগঠন বাংলাদেশের এমন কোনো থানা ওয়ার্ড নেই যেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের কমিটি নেই, কাজ নেই। আমরা এই সকল ডাটা অ্যানালাইসিস করে আমরা যখন বসেছি তাদের সাথেও বা আমরা যখন একত্রে বসেছি তখন আমাদের অ্যানালাইসিস যে আমরা যদি জোট করি মানে সমঝোতা করি জামাত ইসলামের সাথে, সেখানে তাদের আসনের অনুপাত এবং ইসলামী আন্দোলনের আসনের অনুপাত খুব বেশি তারতম্য হওয়ার কথা নয়। আপনারা কটা আসন চেয়েছিলেন একটু না, সহজ আমরা করে কারো বলবেন? কাছে চাইনি, কারণ আমরা কটা চাওয়ার আসন দিলে যুক্তিসঙ্গত হতো? আমরা মনে করি যে আমাদের উভয়েরই কাছাকাছি থাকা উচিত ছিল, কাছাকাছি আসা কাছাকাছি। মানে আপনারা এই আমরা মুহূর্তে সেটা মনে করি সমকক্ষই যে মনে করছেন হতে পারতো না। আমরা তাদেরকে একটু বেশি অবশ্যই, তারা যেহেতু আগে আমাদের চেয়ে কিছু ভোট আছে বলে আমরা দেখেছি। আচ্ছা, একটা কাছাকাছি জিনিস হওয়া পরিষ্কার উচিত। যে আপনি বলেছেন কাছাকাছি মানে শতাধিক, যেহেতু আসন 300 ভাগ করলে 150 দাঁড়ায়। দেড়শো হয়, হয়, আপনার কিন্তু আরো সংগঠন আছে, জি, আমরা আসবো আপনার আমরা কাছে তাদেরকেও আবারও। যদি দেই একটা সেখানেও জিনিস ভাগাভাগি পরিষ্কার যে করতে হবে। জনসমর্থন বেড়েছে মাঠ পর্যায়ে, আপনি বলতে চাইছেন এবং অনুপাতটা দিদারুল খুব ইসলাম বেশি মানিক। তফাৎ না। আপনার কাছে যে প্রশ্নটা করতে চাই, জামাতের লোকেরা বলছে যে ইসলামী আন্দোলন কখনো একটি আসনেও জিততে পারেনি, আবার ইসলামী আন্দোলন বলছে যেই দল জামাত 18টির বেশি কখনো আসন জেতেনি তারা আবার এরকম 100-200 আসনে বা 179 আসনে নির্বাচন করার যোগ্যতাই রাখে না। জামাতের আত্মবিশ্বাসের জায়গাটা কি? আপনি যদি তাদের ভোটিং দেখেন, এটাকে ভোটিং বিহেভিয়ার বলে, যেটাকে ভোটিং ট্রেন্ড যদি দেখেন আপনি, আমি বলবো যে ডেটা আপনাকে নিতে হবে 30 ইয়ার্সের ডেটা নেন আপনি, 90s থেকে শুরু করেন। তাদের কিন্তু আপনার কিন্তু ভোট কিন্তু অ্যাভারেজ আপনার 5 to 10%, এটা কিন্তু অনেক হিউজ কিন্তু আপনি যদি 10% যদি ভোট আপনি হিসাব করেন, বাংলাদেশে ভোটার কতজন, যদি 10 কোটি ভোটার যদি হয় 10% মিনস 1 কোটি ভোটার। ওনাদের আমি দেখলাম আর কি, আমি জানি না তাদের এই ধরনের অ্যানালাইসিস আছে কি না, এবং উনি যেটা বললেন যে ভোটিং আপনাদের সার্ভেগুলোতে তারা আগায়া, ওই সার্ভেগুলো কি তারা করছে না কারা করছে আমরা সব জায়গায় গিয়ে কথা বলি না 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 না, আমি let me finish। তো সেই ক্ষেত্রে তাদের কিন্তু যেটা দেখলাম, ফিগার দেখলাম আপনার, এটা 1 to 2%। আপনি মার্জিনটা খেয়াল করতে হবে আপনাকে, কোথায় 10 কোথায় 1 to 2। তো এই ডেটাটাকে যদি আমরা সামনে রাখি তাহলে বোঝাই যায় আসলে যে তারা কতগুলো আসন ডিজার্ভ করে। তো তারা যেটা করছে আসন নিয়ে, আমি বলবো এটা টু মাস, এটা টু মাস। এবং এটার সাথে এবং ওনাদের পার্টি মানুষ, তারা তো ডে বাই ডে তারা কিন্তু ট্রাস্ট হারায় ফেলতেছে মানুষ। না, আমি ওনাদেরটা তো আপনি বলেছেন, ফলে হচ্ছে জামাত কেন এত আসন পাবে, এত জামাত পাবে, জামাত তো আমি বললাম না যে আপনি 10% ভার্সেস 2%, তাহলে ওটাকে আপনি মাল্টিপ্লাই করেন, যদি আপনি 10% হয় আপনার ভোটার, আপনি কতগুলো পাবেন। আর কারো যদি 2% থাকে অ্যাভারেজ আপনার ন্যাশন ওয়াইড আপনার ভোটার, তাহলে আপনি কতটা পাবেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদেরকে যে আসন বরাদ্দ করা হয়েছিল, এটা হচ্ছে আমি বলবো জামাত উদারতা দেখাইছে। আপনি যদি ফ্যাক্ট এবং হলো, আমার তো কারো উদারতা দরকার নেই, এই যে আমার কারো এই কাছে দরকার প্রবলেমগুলো, নেই। এটা হচ্ছে তাদের সংগঠনের বড় একটা সমস্যা। তারা হচ্ছে যে এখানে আমি দেখতেছি একটা সমস্যা, কিন্তু সমস্যাটাকে সমস্যা বলতেছি না, আমি এটা কুড়াই দিচ্ছি। এবং তাদেরকে এই কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে যে আপনারা চান কি, আপনারা কতটা আসন চান, তাদের পাল্টা কোয়েশ্চেন, তাদের সব স্তরীয় নেতা এবং ওনাদের একটা ভয়েস খুব আমি দেখলাম যে খুব কমন, সবাই একই টোনে কথা বলেন যে আমাদের কেন আসন দেবে কেউ, ভাই জোট করছেন, একটা তো বড় পার্টি আছে। এবং তাদের এই ধরনের কোয়েশ্চেনগুলো যখনই করা হয়েছে, তারা এমন একটা অ্যাটিটিউড দেখাইছে যে দ্য বিগেস্ট পার্টি এমং আপনার বিগেস্ট পার্টি। একটা জিনিস খুব পরিষ্কার যে বিবাদটা একেবারে ভালোভাবেই তৈরি হয়েছে। আপনার কাছে জানতে চাই ফজলে বাড়ি, যে এখনো কি কোনো সম্ভাবনা আছে যে আবার ঐক্যটা হওয়ার, সমঝোতাটা হওয়ার? আমি কি ওনার কোশ্চেনগুলো উত্তর না দিলে তো ভুল মেসেজ যাবে, একটু একটি যোগ করতে পারেন। যেমন ধরেন উনি বললেন যে বিগেস্ট পার্টি কেউ কাউকে দিতে হবে, অথচ ওনাদের জামাতের আমিরই গতকালকে বলেছে কেউ কাউকে আসন দেওয়ার না, কেউ আসনের মালিক না। দেখেন তফাৎটা হচ্ছে কোথায়, সমস্যাটা হলো এই জায়গায়। উনি যে ডেটার কথা বলছেন, আমাদের আজকে মুখপাত্র এই কথাটাই বলেছে, জামাতের সমস্যাটাই এই জায়গায়। তারা এক একটা অ্যানালাইসিস করে, তারা পেইড ভার্সনে করে এইটা আমাদের সামনে উপস্থাপন করে। কোন সময় আপনি দেখেন ওই যে আজকে আমাদের মুখপাত্র কিন্তু বলেছে, প্রথম যেদিন জামাতের সাথে বসেছে ওই দিন প্রথম আলোর ডেটাটা প্লেস করেছে। প্রথম আলোটা কি পেইড ছিল? আমি শোনেন, আমি বলি, আমাদের দেশে আসলে আমাদের দেশের ডাটা অ্যানালাইসিস আপনি যদি বিচার করেন, কোনটাকে আপনি যথার্থ বলবেন, কোনটাকে যথার্থ বলবেন,
এখন যদি বলেন এইটা, তাহলে কিছুদিন আগে যেটা আমরা আরেকটা ডাটা দেখেছি, সেখানে তো জামাতের ভোট অনেক কম, বিএনপির অনেক বেশি। তাহলে কোনটাকে আপনি যথার্থ ধরবেন? কিছু না কিছু ত্রুটি তো আমরা থাকতে পারে। আমরা আসলে কোনোটাকেই মার্জিন ধরতে চাই না। আমরা তো এই দেশেই রাজনীতি করি, তাই না? আমাদের তো নিজস্ব অ্যানালাইসিস আছে, দল টু দল আছে, তাদের আছে, আমাদের আছে। তো আমরা সেটাকে বাদ দিয়ে একটা সেটাকে এনে আপনি আরেকজনকে তুচ্ছতাচ্ছিল্য করবেন, এটাই কিন্তু আমাদের আজকে মুখপাত্র বলেছে, এটাই কিন্তু জামাত করার চেষ্টা। ওকে, একটা স্পেসিফিক পয়েন্ট পাওয়া গেছে, এনসিপির এই জোটে আসাটা আপনারা ভালোভাবে নেননি, তাই তো? না, অবশ্যই নিব না কেন? তাদেরকে আমরা এজন্য আমি গ্রাউন্ডটা শুরুতে বলেছি, সেটা হলো এনসিপি সহ কিন্তু আমরা প্রথমেও বা কিছু আলোচনা হচ্ছিল। আমি গ্রাউন্ডটা এজন্য বললাম যে আমাদের এই জোটটা হওয়ার কথা ছিল ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় নেওয়ার টার্গেটে, এটা হলো মূল। আপনি অন্যান্য দলের সাথে অ্যালায়েন্স করেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরেন আপনারা সেই এককভাবে জায়গাটা থেকে নির্বাচন আমাদের করে বিচ্যুতি হয়েছে, আর কিছু এককভাবে না। নির্বাচন করে বিজয়ী হলো ইসলামী আন্দোলন, আপনারা কি ডে ওয়ান থেকে শরিয়া আইনে যাবেন? না, ডে ওয়ান থেকে বা day one বা যায় 3 মাস লাগে, আমরা 6 মাস শরিয়া আইন প্রতিষ্ঠার জন্যই করি। আমি এখানে একটু না বললে একটু ভুল মেসেজ হবে। আমাদের দেশে কিন্তু শরিয়া আইন নিয়ে যথেষ্ট ভুল তথ্য আছে। শরিয়া আইন মানে আমাদের দেশে বা জামাত ইসলামও সেটা মনে করে কিনা অনেক ভয়ঙ্কর কিছু। আচ্ছা, আমি যে আজকে এশার নামাজটা পড়েছি, এটা কোন আইনে পড়েছি বলেন? এটা আমি কিন্তু শরিয়া আইনে পড়েছি। সামনে রোজার মাসে আমি রোজা রাখবো শরিয়া আইনে। আমাদের দেশে বাংলাদেশে শরিয়া আইনের ব্যাখ্যা নিয়ে শরিয়া গত আইন কিন্তু কিছুদিন অনেক already আলোচনা হয়েছে, প্রতিষ্ঠিত আছে, টেলিভিশন টক শোতে জামাতের নেতারাও বলেছে, আপনারাও বলেছেন। এই প্রতিষ্ঠিত আলোচনাটা আছে। আমরা যাব না। আপনার কাছে আসতে চাই আরেকবার, দিদারুল ইসলাম মানিক, ছোট করে যদি একটু বলেন, এখন যে পরিস্থিতিটা দাঁড়িয়েছে, 179 আসনে জামাত তারা রাখছে, বাকি যে কত 47টা আসন ফাঁকা রেখেছে, তারা যদি না আসে, ওই আসনগুলোতে তো জামাতের প্রার্থী আছে, তারা হয়তো নির্বাচন করবেন। এখন যদি জোটটা হয়ে যেত, 179 আসনে জামাতের দাঁড়ালে বাকি যে এতগুলো আসন ছেড়ে দিল, এইটা কি জামাতের জন্য কেউ ক্ষতি হয়েছে বলে কেউ কেউ বলেন? আপনি কি মনে করেন? হ্যাঁ, আমি তো সেটা মনে করি। কারণ হচ্ছে যে আপনার যেমন এনসিপি থার্ড, তাদের 30টা দেওয়া হয়েছে, ওনাদের 47টা। তো এইখানে কিন্তু এটা খুবই রিস্ক কিন্তু আসলে। কারণ হচ্ছে কেন নেবেন নিজের ক্ষতি করে? আমি বললাম না যে আপনি যখন একটা একা করলেই হয়। অ্যালায়েন্স যখন করেন, কোয়ালিশন যখন করেন, তখন কিন্তু আপনি শুধু আপনার ইয়েটা দেখেন না, আপনার ইন্টারেস্ট দেখেন না, আপনি তখন কিন্তু আপনার বৃহত্তর স্বার্থে কিন্তু আপনি অন্য পার্টিগুলার দেখেন। আপনি দেখেন ছোট ছোট অনেক পার্টি আছে, সেই পার্টি কিন্তু একজন দাঁড়াইলে সে হয়তো আপনার 5,000 ভোটও পাবে না, কিন্তু হয় কি যে যদি কোনো কারো দলের অ্যালায়েন্সে দাঁড়ায়, সে হয়তো পাশ করে যাচ্ছে, কিন্তু সবাই ভোট দিচ্ছে তাকে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে জামাত 180 মতো যে তাদের যে আসন রেখে বাকিগুলো ছেড়ে দিচ্ছে, এটা জামাত হচ্ছে একটা বড় রিস্ক নিয়েছে তারা, এবং এটাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার ছিল। আর আমার যেটা অবজারভেশন, যে চরমোনাই হচ্ছে একটা বড় পলিটিক্যাল মোমেন্টাম হারাইছে, এই অর্থে যে তারা যদি ধরেন ইসলামিক এই দলগুলোর যে ঐক্য, তারা যদি কোনোভাবে যদি ক্ষমতা যেতে পারতো, এবং তাদের যে পলিটিক্যাল পার্টির যে স্ট্রাকচার, এটা আমি বলবো যে মোর রিলিজিয়াস পার্টি আসলে। পলিটিক্যাল পার্টি যদি আপনি পলিটিক্যাল সায়েন্স থেকে এটাকে ডিফাইন করেন, এটার যে স্ট্রাকচার হওয়া দরকার, এখানে কিন্তু অনেক আপনার হলো যে আপনার কি বলে যে ইন্টারনাল এবং এক্সটার্নাল ব্যাপার, স্ট্রাকচারাল ব্যাপার আছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে ওনাদের পার্টির অনেক কিছু শেখার ছিল। এবং আপনি দেখেন যদি 47টা আসনে যদি তারা ইলেকশন করতো, যদি 20টাও জিততে পারতো, ওইখানে তাদের 3 জনও মন্ত্রী হইতো, তাহলে ব্যাপারটা কেমন হইতো? যে তারা কিন্তু পাওয়ারের মধ্যে থাকতো, তাদের লার্নিং যে প্রসেসটা। এখন আপনি যদি মনে করেন না আমার শেখার দরকার নাই, তাহলে তো আপনাকে শেখাতে পারবে না আসলে। এখন আপনাকে অ্যাকনলেজ করতে হবে যে আমার একটা শেখার একটা ছিল। তো এখন কি হবে? এখন তারা 300তে করে ইসলামী আন্দোলনের ক্ষতির কথা নিয়ে চিন্তিত, প্রচুর অনেক ভাবছেন। এবং একটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আমাদের একটা ছোট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে, একটা প্রশ্ন রেখে যাই, বিরতিতে পরে এসে আমরা জানবো যে জামাত এখন ইসলামী আন্দোলন মোটামুটিভাবে একটা বড় ইসলামী দল, তারা এই জোট থেকে বেরিয়ে যাওয়ার কারণে জামাতের এই জোট কতটা ক্ষতিগ্রস্ত হলো, সেটাও তো বিশ্লেষণ করার ব্যাপার আছে। আসবো আপনার কাছে। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ, ছোট্ট একটা বিরতি নিচ্ছে আবারও। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আপনারা দেখছেন ইস্পাহানী মির্জাপুর চা মুক্ত কণ্ঠ। আমরা কথা বলছি 11 দলীয় জোট সমাচার প্রসঙ্গে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন স্টুডিওতে। দিদারুল ইসলাম মানিক, তিনি শিক্ষকতা করছেন সেন্ট্রাল নিউ মেক্সিকো কমিউনিটি কলেজ, যুক্তরাষ্ট্র। যে প্রশ্নটি রেখেছিলাম, ইসলামী আন্দোলন এই জোট থেকে সরে যাবার ফলে তাদের একটা বড় ভোট ব্যাংক আছে, সেই ভোটগুলো তারা পাবে না, ফলে এই জোট অনেকটা তো দুর্বল হয়ে গেল।
তার আপনি কি মনে করেন না এই জোটটা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেল? আমি আমি মনে করি না। আমি যদি বলি একেবারে প্র্যাকটিক্যালি যদি বলি আমি মনে করি না, কারণ হচ্ছে দুইটা দিক। হ্যাঁ, আপনার অ্যাপারেন্টলি মনে হইতে পারে যে এই ইসলামী আন্দোলনের মতো একটা দল চলে গেল, ভোট ব্যাংক আপনার কমে গেল, কিন্তু আপনি দেখবেন যে অন দ্য আদার হ্যান্ড একটা ভোটিং আপনার গ্রুপ যারা যারা কিন্তু ইসলামী আন্দোলনের ওইখানে সম্পৃক্ততাকেই তারা স্বাভাবিকভাবে নেয়নি। কারণ হচ্ছে আপনি যদি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখেন, তারা কিন্তু কোনো কিছুতে কনসিস্টেন্ট না। যখন 2001 সালে আপনার বিএনপির সাথে কোয়ালিশন হয়েছে, তখন কিন্তু অনেক ইসলামিক দল ছিল, তারা ছিল না। তো এইরকম করে আপনি ইভেন আওয়ামী লীগের সময় কী হয়েছে, আওয়ামী ফ্যাসিজমের সময় কিন্তু দেখবেন যে সব দল ভোট বয়কট করছে এবং তাদের নেতারা কিন্তু শেখ হাসিনার স্তুতি গাইছে এবং কি মানে মিথিক্যাল মানে আপনার হিস্ট্রি তারা, যে শেখ মুজিবের দাদা 1400 সালে আসছে। সো যেগুলোর কোনো আপনার কোনো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড নয়। এই যে আপনি ধরেন মানুষকে আজে বাজে গল্প শোনায় আপনি একটা গ্রুপ তৈরি করছেন, সো ফলে যেটা হচ্ছে এটা লুজার হবে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। এটা আমি বলবো যে এই জামাতের নেতৃত্বাধীন যে জোট, এটার ভোট ব্যাংকে সেরকম কোনো প্রভাব ফেলবে না, বরঞ্চ হচ্ছে যেই ভোটারটা সেরকম কোনো যদি প্রভাব না ফেলে তাহলে ইসলামী আন্দোলনকে নেওয়ার এত চেষ্টা কেন ছিল? চেষ্টা হচ্ছে যে আপনার ইউনিফিকেশন, যে একটা ইউনিফিকেশন মিনস হচ্ছে যে আপনি ধরেন সব একসাথে ভোট, যাতে ডিভাইডেশন না হয়। হ্যাঁ, আমি বলবো না যে একেবারে ক্ষতি ব্যাপারটা এরকম না, কিন্তু যেইভাবে আমরা চিন্তা করতেছি, কারণ তাদের তো ভোট ব্যাংক আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং পার্টিকুলার কিছু রেজিয়ন বেইজ আপনার। জি, হ্যাঁ, আপনার কাছে so আসতে এটা চাই ultimately প্রভাব ফেলবে না। মাওলানা শেখ ফজলুল বারী মাসুদ। সেটি হচ্ছে এখন তো এককভাবে নির্বাচনের ঘোষণা একটা দেওয়া হয়েছে, এরপরেও বাজারে এক ধরনের গুঞ্জন আছে যে বিএনপির সাথে, জাতীয় পার্টির সাথে বা অন্য কোনো দলের সাথে একটা জোট হতে পারে ইসলামী আন্দোলনের। আমি এক কথায় বলে দিই, ইসলামী আন্দোলনের সাথে বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তাদের সাথে জোট হবে না। কারণ তাদের সাথে জোট হলে আমাদের অতীতে বহু সুযোগ ছিল, সেগুলি আমরা কখনো যাইনি। আর এটা হলো প্রথম কথা। আর আমার ভাইয়ের কথা অতীতে অনেকগুলি বলেছেন, আমি সেগুলি কিছু কিছু উত্তর দেই। তো উনি আগে একবার বলেছেন ইসলামী আন্দোলনে কোনো সিট নেই, এটা উনি বলেছেন। তো উনি জানেন না যে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই সিটের জন্য কারোর সাথে জোট করেনি। ইসলামী আন্দোলন জোট করলে অনেক আগে 1991 সাল থেকেই পরবর্তী সময় আমরা বহু আসন নিয়ে আপনারা সিটের জন্য বের হয়ে গেলেন আমরা কারোর সাথে জোট করিনি। আমাদের চেয়ে অনেক ছোট ছোট দল তারাও কিন্তু আসন নিয়েছে, এই যে গত ফ্যাসিস্ট আমলেও, তাই না? এগুলি করলে ইসলামী আন্দোলন বহু আগে যেতে পারত। ইসলামী আন্দোলন আদর্শের জায়গাটা ধরে রেখেছে এক। এরপরে ভাই যেগুলি বললেন, আসলে উনি হয়তো দেশের বাইরে থাকেন, বাংলাদেশের ভোটের রাজনীতি নিয়ে ওনার অ্যানালাইসিস যথেষ্ট কম আছে বলে আমার কাছে মনে হলো। আমি ওনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি। সেটা কি? সেটা হলো যে উনি বললেন যে ইসলামী আন্দোলন না থাকলে জামাতের কোনো ক্ষতি হবে না, এটা উনি বলতেই পারেন। কিন্তু আসলে ওনার এই ধারণাটা এখানে নেই যে বাংলাদেশে ইসলামী আন্দোলন, বাংলাদেশের কি পরিমাণ ভোট আছে, জামাতের কি পরিমাণ ভোট আছে, এটা সম্পর্কে কোনো ধারণা থাকলে এ জাতীয় কথা উনি বলতে পারেন। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, আপনি বলছিলেন যে ইসলাম প্রতিষ্ঠা বা শরিয়া আইন প্রতিষ্ঠাই হচ্ছে ইসলামী আন্দোলনের প্রধান লক্ষ্য এবং সেই জন্যই তারা একত্রিত হয়েছিলেন এবং জামাত সেটি করতে চাইছে না বলেই সেখান থেকে আপনারা সরে এলেন। এর আগে যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আওয়ামী লীগের সঙ্গে এক ধরনের সখ্যতা রেখে চলতো ইসলামী আন্দোলন, এই কথা বলা হয়। তা আওয়ামী লীগ তো খুবই একটি সাধারণ রাজনৈতিক দল, কোনো ইসলামপন্থী দল নয়, সেটি আসলে কেন ঘটে? না, আপনি যথার্থ প্রশ্নটা যথাসময় করেছেন, কারণ উনি একটা কথা বলেছেন আমার ভাই, এটারও উত্তর দেওয়া উচিত যে আসলে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই পরিমাণ বক্তব্য দিয়েছে, অনেকেই দিয়েছে, ইসলামী আন্দোলন কোনো অংশ কম দিয়েছে, বিষয়টা এরকম নয়। এরপরে আওয়ামী লীগের সাথে আমাদের কোথাও কোনো কানেকশন, কোথাও কোনো সিটিং, কোথাও কোনো যোগসাজশ ছিল, এর ন্যূনতম একটা প্রমাণ এটা কিন্তু ডকুমেন্টেশন আমি আছে, শেষ ভিডিও করি, আছে। হ্যাঁ, একজনও সে প্রমাণ দিতে পারবে না। উনি যেটা বললেন যে শেখ মুজিবের স্তুতি গিয়েছে, আসলে হয় কি ওনারা শেখ হাসিনার স্তুতি গিয়েছে, শেখ হাসিনার স্তুতি গিয়েছে, এগুলি হয় কি ওনারা মানে আংশিক, জামাতের হলো এটা একটা বড় সমস্যা। না না, এই যে ওনারা প্রবলেমকে অ্যাকনলেজ করতে হবে। আমি বলি শোনেন না, আমাকে বলতে দেন, আপনি তো বলেছেন অবজেকশনটা যে আসলে ওনারা আংশিক নেন। আচ্ছা, ফ্যাক্টটা বলেন তাহলে আপনি। আমি বলছি, ফ্যাক্টটাই বলবো আমি। জি বলুন। বরিশালের বক্তব্যটাই বলবো। ওনারা আংশিক নেন, টোটালটা নেন না। আপনি দেখবেন যে বরিশালে যে আমাদের নায়েবে আমির যে বক্তব্যটা দিয়েছেন, কোন সময় এটা হলো মূর্তি ভাঙ্গা প্রসঙ্গে, সেই সময় আন্দোলনের পরে উনি বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যে উনি টোটাল বলতে চেয়েছেন যে শেখ মুজিবুর রহমানের বাপ দাদা তারা
ইসলামপন্থী ছিলেন, এটা হুজুর প্রমাণ করে। 1400 শেষ করি, আমার 1400 কথাটা সালে শেষ আসছে, করতে হ্যাঁ, দেন। বলেন যে বলেন। আপনি ছোট করে শেষ উনি বলেছেন যে তাদের বাপদাদা পূর্বপুরুষরা এরকম ধার্মিক বা ধর্মকর্ম করেছে, তাদের সন্তান হয়েও শেখ হাসিনা আজকে যেভাবে ইসলামের বিরুদ্ধাচরণ করছে, এটা তাদের বাপদাদার সাথে গাদ্দারি, এটাই তিনি প্রমাণ করতে চেয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো যারা আমাদের বদনাম করতে চায় ওই স্তুতিটুক নেয়, পরের অংশটুক আর বলে না। এই তথ্যটাই তো অসত্য। আপনি অসত্য আপনি না, যে তথ্যটা- একেবারে আপনি না, না, এখন না, না, গুগল listen, সার্চ listen। করেন, না, না, আপনি উনি যে কোনোভাবে আপনি উনি যে শোনেন। সময়কাল বলছেন এই তথ্যটা অসত্য এবং বলছেন যে ওইখানে- যদি প্রমাণ না, না, আপনি আগে কোনোভাবেই কথা- করতে কথা- পারবেন কথা- না, 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 আমার কথা যথার্থ সত্য, না। এখনো মিডিয়া না, না, আসছে বলতেছি কথাগুলো, careful থাকতে টোটাল হবে আর কি। যে আমরা বক্তব্যটা আপনি শোনেন। প্রসঙ্গে আসি, টোটাল আমরা প্রসঙ্গে আসি। এই যে তিক্ততা ইসলামে জামায়াত ইসলামের সঙ্গে ইসলামী আন্দোলনের, এটা তো আর এখনকার না, এটা অনেক আগে থেকেই মাঠে, রাজনীতির মাঠে একে অপরকে নিয়ে কথা বলা কিংবা কেউ কেউ বেশি বলা কম বলা, এই তিক্ততাটা এখন তো গত কয়েকদিনে অনলাইনে আরো খুব প্রকাশ পেয়েছে। তো কোনো কোনো দল আবার বিবৃতি দিয়ে তিক্ততা না করার জন্য আহ্বান জানাচ্ছে। তা আপনি কি মনে করেন, এখন জোট হওয়ার কথা ছিল, হয় নাই, তিক্ততাটা আসলে কিভাবে চলবে সামনের রাজনীতিতে, বা আপনার এই ব্যাপারে আমার মনে হয় বিশ্লেষণ দুই কি? পার্টিরই উচিত হবে যে তাদের নিজেদের জায়গায় ফোকাস করা, এবং জামাতে যারা স্টেক হোল্ডার আছে তাদের উচিত হবে তাদের কর্মী বাহিনী যারা আছে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যে হচ্ছে তারা চলে গেছে, দ্যাটস গুড, জোর থেকে মানে আমাদের সাথে ইনক্লুশন হয় না, তোমরা এটা নিয়ে কোনো বাজে মন্তব্য করবা না। যে কারণ হচ্ছে আপনি বাজে মন্তব্য হবেটা কি আসলে, দুইটা ইসলামিক গ্রুপ, থার্ড পার্টি কিন্তু এর অ্যাডভান্টেজ নিবে। কারণ এটা কিন্তু ওনারা যে কাজটা করছেন এটা হচ্ছে আসলে দেশের কল্যাণ চিন্তা করলে চরমোনা এই কাজটা কখনো করতে পারতেন না। কারণ হচ্ছে এই কাজটা করে চরমোনাই হচ্ছে যে এই দলটা হচ্ছে আপনার, যে দলটার ব্যাপারে অনেক মানুষের রিজার্ভেশন আছে, গত আপনার এই 16-17 মাস যারা হচ্ছে চাঁদাবাজি করে হচ্ছে পুরা করে দিচ্ছে, তো তাদেরকে হচ্ছে অটোমেটিক একটা আপনার হলো পাওয়ারে বসায় দেয়া। ওনার কথা আমি নিচ্ছি, যদি হচ্ছে জামাতে মানে ওনাদের তো ভোট ব্যাংক আছে, তো ওই ভোট ব্যাংক আলটিমেটলি কী হবে আসলে, আলটিমেটলি চরমোনায় যেটা 10টা আসনও পাবে না, এটা আপনাকে অ্যাকনোলেজ করতে হবে, 10টা আসন হয়তো পাবে না, জামাত তো এখান থেকে লুজার হবে টু সাম এক্সটেন্ট, যার ফলে আলটিমেটলি হচ্ছে আপনার হলো আনচেক হচ্ছে বিএনপি ক্ষমতা চলে যাবে। সো এর ফলে যে ওনারা যে বৃহত্তর ঐক্যের কথা বলছেন এটা মানুষ বুঝবে, এটা আসলে এটাকে বলে পলিটিক্যাল ডেমাগগ, একটা ওয়ার্ড আছে, মানে হলো রাজনৈতিক সর্বস্ব বক্তব্য, আপনি আসতেছেন বলে যাচ্ছেন যার কোনো মেরিট নাই। তো এই জন্য আমি বলবো যে এইটা হচ্ছে তাদের রাজনৈতিক, তাদের ওই লাইফে আমি বলবো এইটা অন অফ দ্য হচ্ছে ওটস ডিসিশন হবে, এই যে এই দল যে ত্যাগ এখন করা। So এটা কনসিকুয়েন্স তারা ভোগ করবে, মানুষও ভোগ করবে আসলে। জি, ফজলে বাড়ি, আপনার কাছে জানতে চাই যে প্রশ্নটি রেখেছিলাম উত্তর পাইনি এর আগে, যে এখনো কি কোনো আলোচনা আছে ভেতরে ভেতরে, কিংবা কোনো সম্ভাবনা আছে আবার এই ঐক্যটা সেটেলড হওয়ার? এই জামাতের সাথে জি, যে না, আপনি এই নির্বাচনী প্রশ্ন ঐক্য, কিন্তু করেননি, আপনি বলেছেন না অন্যদের সাথে। শুরুতে আমি একবার উত্তর দিয়েছি। বলেছিলাম, আমি পরে অন্য না, প্রসঙ্গে জামাতের আপনি সাথে গেছেন। ঐক্য হবে কিনা এটা আমি বলতে পারি না, তবে সম্ভাবনা যে কম এটা নিশ্চিত করে বলা যায়। কারণ আমরা আমাদের আমির কিন্তু খুবই আশা নিয়ে এবার প্রচেষ্টা করেছিলেন এবং তিনি ঐক্যের ডাকটা দিয়েছিলেন। তো আমরা যে বা এই যে মানে আমরা যে উভয়ের মধ্যে যে দূরত্বটা তৈরি হয়েছে, এটা কিন্তু অনেক দিন ধরে আমরা অনেকভাবে আমরাও চেষ্টা করেছি যেন এটা কোনোভাবেই নষ্ট না হয় ঐক্যটা। কিন্তু আমরা আস্তে 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 আজকে আমার ভাইয়ের কথা শুনতেছেন আপনি, উনি কিন্তু প্রত্যেকটা কথাতেই ইসলামী আন্দোলনকে তুচ্ছ করা, এদের ভোট নাই, এরা 10টা সিটও পাবে না, এটাই কিন্তু জামাতের মূল চরিত্র। আমরা এই যে এই কয়েকদিনে তুচ্ছ আমরা করে না, দেখেছি, আপনি তো fact টোটালি এটা আমরা আসলে। দেখেছি। এটা আপনি fact। বললেন জি। 10টা সিটও পাবেন না, 10টা এটা পাবে আপনি না। কেন বলেন? এটা পাবে না কারণ হচ্ছে যে আপনি 10টা সিট পাবেন এটা আপনি বলতে পারেন। নির্বাচন হলে হয়তো বোঝা যাবে কি বোঝা কয়টা যাবে সিট যে জামাত কয়টা পায়, তুচ্ছ ইসলামী করার কয়টা পায়। প্রতিযোগিতায় সবাই আমি সিদ্ধহস্ত কিন্তু- রাজনৈতিক দলগুলো, হ্যাঁ। আমরা এই আলোচনায় যাওয়ার আমি মতো আর কিন্তু সময় একবারও নেই। বলি নাই যে আপনাদের জামাত দুই- এই কথা পাবে না, এটা জি, বলি জি। নাই। কিন্তু উনি আমরা বলে ভোটের যাচ্ছেন। মাঠে ফলাফল পাবো। আপনি আপনাদের বলতে দুজনকে পারেন অসংখ্য জামাত ধন্যবাদ, পাবে না। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছিলেন ইস্পানি মির্জাপুর মুক্ত কণ্ঠ। ভালো থাকবেন।